বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। স্মরণকালের ভয়াবহ ইসরায়েলি হামলায় লেবাননে 254 জনের মৃত্যু, 10 মিনিটে শতাধিক স্থাপনায় হামলার দাবি তেল আবিবের, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা। যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া সতর্কবার্তা, যুদ্ধবিরতি বা ইসরায়েলের পক্ষ যে কোনো একটি বেছে নিতে হবে ওয়াশিংটনকে। তেল আবিবের হামলা অব্যাহত থাকলে পাল্টা হামলা চালাবে তেহরানও। যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দামে বড় ধস, ব্যারেল প্রতি $15 বেশি কমেছে দাম। বৈশ্বিক শেয়ার বাজারগুলোতেও ফিরছে স্বস্তি। উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত, মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে বিকল্প রুট ঘোষণা করল তেহরান, IRGCর বিবৃতি। ন্যাটো নিয়ে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জোটটির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা, জোট ছেড়ে দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হলেও যেন বাঁধ সাধল ইসরায়েল। যুদ্ধবিরতিতে ইরানের দেয়া শর্তগুলো মেনে নিলেও লেবানন জুড়ে হামলা বন্ধ রাখার শর্তটি প্রত্যাখ্যান করে তেল আবিব। তারা জানায় ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখবে। তারই প্রেক্ষিতে এবার লেবানন জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালায় তেল আবিব। তাদের দাবি 10 মিনিটেরও কম সময়ে 100টি স্থানে হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাফাদ আল বাত্তিক, মাজদাল সেলেম, চাকরা এবং খেরবেত সেলেম শহরে বোমা হামলা চালায়। লেবাননের ইতিহাসে ভয়ঙ্কর এ হামলায় অন্তত 254 জনের প্রাণ গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়াও হামলায় অন্তত 1165 জন আহতের খবর দিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। লেবাননের বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে ইসরায়েলি হামলাকে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। তারা জানায় এই ঘটনা শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে তাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় শিশু সহ শত শত বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সকল পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানান তিনি। এদিকে ইরানি কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা না পেরোতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সামরিক শান্তি আশাকে প্রশ্নবিদ্ধ করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে এই হামলা চলমান যুদ্ধবিরতির আওতার বাইরে, তবে ঘটনাটিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি লেবাননে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়ে বলেন, ওয়াশিংটনকে স্পষ্টভাবে বেছে নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না। আনাদোলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইসরায়েলি বিমান বাহিনী লেবানন জুড়ে শতাধিক হামলা চালায়, যাতে অন্তত 254 জন নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। মাত্র 10 মিনিটের অভিযানে 50টি যুদ্ধ বিমান অংশ নেয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার কারণে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে, হাসপাতালগুলোতে চাপ বেড়েছে এবং উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় ইরান ইঙ্গিত দিয়েছে হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি থেকে সরে আসতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। একই সঙ্গে বৈশ্বিক শেয়ার বাজারগুলোতে স্বস্তি ফিরে এসেছে। সূচকগুলোর ব্যাপক উত্থান ঘটেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। যুদ্ধবিরতির খবর আসার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $15 বেশি কমে গেছে। বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম $93.82 লেনদেন হচ্ছে। এছাড়া এশীয় বাজারে লেনদেনের এক পর্যায়ে তেলের দাম কমে সর্বনিম্ন $91.60 পৌঁছেছিল, তবে বর্তমানে তা কিছুটা বেড়ে $93.82 লেনদেন হচ্ছে।
এদিকে যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের প্রধান শেয়ার বাজার নিক্কেইতে 225 সূচক 5.45% বেড়েছে এবং দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার বাজার কোসপিতে সূচক বেড়েছে 7.7% এবং অস্ট্রেলিয়ার শেয়ার বাজারে বেড়েছে 2.55%। এছাড়া হংকংয়ের প্রধান শেয়ার বাজার হাংসেংয়ে 3% এবং চীনের প্রধান শেয়ার বাজার শেনসেন কম্পোজিট সূচক 4% বেড়েছে। এছাড়া ইউরোপের বাজারগুলোতেও ব্যাপক উত্থান দেখা গেছে। বুধবার সকালে ব্রিটেনের প্রধান শেয়ার বাজার সূচক অর্থাৎ শেয়ার বাজারের একটি নির্দিষ্ট অংশ FTSE-তে 2.6% বেড়েছে। জার্মানের প্রধান শেয়ার বাজার সূচক ড্যাক্স 5.2% এবং ফ্রান্সের প্রধান শেয়ার বাজার CAC 4.45% বৃদ্ধি পেয়েছে। এদিকে যুক্তরাজ্যের শেয়ার বাজারের বিশেষজ্ঞ হারগিভস ল্যান্সডাউন বলেন, এই যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পকে একটি সম্মানজনক প্রস্থানের পথ দেখিয়েছে এবং তাৎক্ষণিক উত্তেজনার ঝুঁকি কমিয়েছে। তবে শেয়ার বাজারের কিছু বিশেষজ্ঞ বলছেন তারা এখনই পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। রয়টার্সকে দেওয়া বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালী আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং আপাতত সতর্ক অবস্থান বজায় রাখবে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। ইসলামাবাদ আলোচনা কতটা সফল হয় এবং হরমুজ প্রণালী নির্ভরযোগ্যভাবে খোলা থাকে কিনা তা এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ও তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। সমুদ্রতলে পুঁতে রাখা সম্ভাব্য মাইন এরিয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালীতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌ শাখা। সংবাদ সংস্থা ISNA-তে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, যেসব জাহাজ এই প্রণালী অতিক্রম করতে চায় তাদের IRGC নৌবাহিনী সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। IRGC বিকল্প যে রুটগুলো ঘোষণা করেছে সেগুলো হলো, প্রবেশের ক্ষেত্রে ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে, আর বের হওয়ার ক্ষেত্রে পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক হয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, মূলত সমুদ্রে মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তা জোট ন্যাটোকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোটটির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে পাশে না পাওয়ায় তিনি এ জোটের প্রতি চরমভাবে নাখোশ। এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ন্যাটো সম্পর্ক। বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টার এই বৈঠক শেষে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট লিখে অভিযোগ করেন যে ন্যাটো ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে যথাযথভাবে সহায়তা করেনি এবং ভবিষ্যতেও করবে না। অন্যদিকে রুটে এই বৈঠকে খোলামেলা ও স্পষ্ট আলোচনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অনেক ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি, লজিস্টিক ও আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সহায়তা করেছে, ফলে পরিস্থিতি একেবারে একপাক্ষিক নয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে মতপার্থক্য এবং ন্যাটো সদস্যদের ভূমিকা নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখন জোটটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই বৈঠক তাৎক্ষণিক কোনো সমাধান না আনলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ন্যাটো সম্পর্কে দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টানা 40 দিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে 2 পক্ষ। বুধবার 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। বুধবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক এক্স পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে, যা লেবাননেও কার্যকর হবে। আল জাজিরার সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলছে, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত হলেও তা মানবে না ইসরায়েল। তারা জানিয়েছে, ইরানে হামলা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করলেও লেবাননের উপর হামলা অব্যাহত রাখবে। দফতরটি জানিয়েছে, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। মূলত গত 2 মার্চ ইরানে ইসরায়েল ও আমেরিকার সামরিক আগ্রাসনের 3 দিন পর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি তখন জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে 2024 সালের নভেম্বর থেকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হচ্ছে।
লেবানন কর্তৃপক্ষের মতে গত 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় 1500 জনেরও বেশি মানুষ নিহত এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলে আসছে। পরে এই সংঘাত বন্ধের জন্য ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী সেই চুক্তি মানলেও ইসরায়েল তা ভঙ্গ করে নতুন করে লেবাননে বিমান হামলা চালায়। এদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ট্রাম্পের এই সাময়িক হামলা স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন করে, তবে তা কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। সেই শর্তগুলো হলো, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ওই অঞ্চলের দেশগুলোর উপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। এরপর ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র হুমকি এবং সন্ত্রাসী তৎপরতা চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে। তবে যুদ্ধবিরতি লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে কার্যকর হবে না। এদিকে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, 2 সপ্তাহ আগে স্বাক্ষরিত চুক্তিতে লেবানন সহ সর্বত্র অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যমটিকে জানান, দক্ষিণ লেবাননের সিডনে একটি ক্যাফেতে ইসরায়েলে আগ্রাসনের ফলে 8 জন নিহত এবং আরও 28 জন আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এবং লেবাননের এই যুদ্ধ মধ্যপ্রাচ্যর অবস্থা আরও ভয়াবহ করে তুলবে। লেবাননকে ঘিরে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট হয়েছে, এই চুক্তির ব্যাখ্যা নিয়ে বড় ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে, যা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে পুরো যুদ্ধবিরতি চুক্তিকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হিজবুল্লাহ ইস্যুর কারণেই লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। এই বিষয়টি পরে সমাধান করা হবে, সব ঠিক আছে। একই সুর শোনা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের বক্তব্যেও। তিনি বলেন, লেবানন প্রসঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। ইরান হয়তো ভেবেছিল যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে, কিন্তু আমরা কখনোই এমন কোনো প্রতিশ্রুতি দেইনি। লেবানন ইস্যুতে যদি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে সেটি হবে বড় বোকামি। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান সরাসরি বিরোধ সৃষ্টি করেছে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফের বক্তব্যের সঙ্গে। 7 এপ্রিল গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এসেছে ভিন্ন বার্তা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শর্তই ছিল লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা। প্রতিরোধ অক্ষে সব পক্ষের উপর হামলা বন্ধ করতে হবে, আর লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ অক্ষের অংশ। মাঠের বাস্তবতাও এই দ্বন্দ্বকে আরও স্পষ্ট করছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণার পরপরই লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়েছে, যাতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই হামলার জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা আক্রমণ চলবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইরান। 8 এপ্রিল দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরায়েল ইতোমধ্যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে। এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। এদিকে ইরানে পরমাণু কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে এবং মজুদ ইউরেনিয়াম হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পরমাণু উপাদান সরিয়ে ফেলতে কাজ করবে বলেও জানান তিনি। তবে এই দাবি পুরোপুরি নাকচ করে গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার রাখে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী ইস্যু।
লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধবিরতির অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার কথা থাকলেও নতুন করে লেবাননে ইসরায়েল হামলা করায় ইরান ফের হরমুজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফার্স্ট নিউজ এজেন্সি। ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিটি যেন নেতানিয়াহুর রাজনৈতিক কফিনে শেষ পেরেক, যে ইরানকে তিনি ধ্বংস করার হুমকি দিয়ে বিশ্বমঞ্চে নাটকীয় ভঙ্গি করতেন, সেই ইরানের সঙ্গেই আজ ইসরায়েলকে এক টেবিলে না থেকেও সমঝোতা মেনে নিতে হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সেই হাস্যকর তকমা দেয়া ভবিষ্যৎবাণী আজ সত্য। ইরানের শাসন ব্যবস্থা অটুট, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হয়নি, বরং আগের চেয়েও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে IRGC। নেতানিয়াহুর সবচেয়ে বড় আঘাতটি এসেছে তার সবচেয়ে কাছের মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ইসরায়েলি চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী চুক্তির মাত্র 2 দিন আগেও নেতানিয়াহু আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে ট্রাম্প এই যুদ্ধবিরতিতে রাজি না হন, কিন্তু ট্রাম্প তাকে পাত্তাই দেননি। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে বর্ণনা করেছেন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে। যখন জাতীয় নিরাপত্তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, ইসরায়েল তখন আলোচনার টেবিলের ধারের কাছেও ছিল না। সামরিক বিশ্লেষক আমোস হারেলের মতে এটি নেতানিয়াহুর জন্য টানা 4র্থ ব্যর্থতা। গাজায় একবার, লেবাননে একবার এবং ইরানে 2বার। প্রতিবারে তিনি পূর্ণাঙ্গ বিজয় আর অস্তিত্ব রক্ষার হুমকির নির্মূলে বলিয়া উড়িয়েছেন, যা দিন শেষে ফাঁকা আস্ফলন হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি ইরানের ধর্মভিত্তিক শাসনের পতন ঘটাতে পারেননি তেহরানের পারমাণবিক সক্ষমতা কমাতে। উল্টো গাজায় গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ইরানে ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু এখন লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে নিজের দম্ভ ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ সমরে ইসরায়েলি স্থল বাহিনী যে কঠিন চ্যালেঞ্জের মুখে তা তার পরিকল্পনাকে আরও প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের কাছে হারানো মর্যাদা ফিরে পেতেই তিনি এখন লেবাননের সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করে নিজের ক্ষোভ মেটাচ্ছেন। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহু এখন এক বিতর্কের নাম। প্রগতিশীল থেকে শুরু করে কট্টর ডানপন্থী সমর্থকরাও এখন তার সমালোচনার মুখর। এমনকি খোদ ইসরায়েলের ভেতরেই ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়ার গোলান একে ভয়াবহ কৌশলগত পরাজয় বলে অভিহিত করেছেন। নেতানিয়াহু সারা জীবন যুদ্ধের উপর বাজি ধরেছেন, কিন্তু আজ যখন যুদ্ধবিরতির ধোঁয়াশা ঘনিয়ে আসছে, তখন ইসরায়েলের মানুষের কাছে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট। যেই হুমকির কথা বলে তিনি দশকের পর দশক ধরে শাসন করেছেন, সেই হুমকি দূর হয়নি, বরং অগভীর পরিকল্পনা আর বিশেষজ্ঞদের অবজ্ঞার কারণে তিনি ইসরায়েলকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। তোরপের তাসটি হারিয়ে এখন নিঃসঙ্গ নেতানিয়াহুর সামনে কেবল একটি প্রশ্ন, তার টিকে থাকার আর প্রয়োজন কোথায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনা করছেন বলে খবর পাওয়া গেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে, তাতে ন্যাটো সরাসরি সামরিক সৈন্য দিয়ে সহায়তা না দেওয়ায় ট্রাম্প প্রশাসনের এই চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। 9 এপ্রিল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইরান যুদ্ধকে ন্যাটোর জন্য একটি পরীক্ষা হিসেবে আখ্যায়িত করে বলেন, জোটটি এই পরীক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, গত 6 সপ্তাহে ন্যাটো যেভাবে মার্কিন জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা অত্যন্ত হতাশাজনক, বিশেষ করে যখন মার্কিনিরাই তাদের প্রতিরক্ষার জন্য বছরের পর বছর ধরে অর্থায়ন করে আসছে। এরপরই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের একটি অকপট ও খোলামেলা আলোচনা হয়। বৈঠক শেষে CNN-কে রুট জানায়, ট্রাম্পের মধ্যে স্পষ্ট হতাশা থাকলেও তিনি ন্যাটোর লজিস্টিক ও ঘাঁটি ব্যবহারের যুক্তির কথা শুনেছেন। মার্কিন সমর্থন ছাড়া ন্যাটো কার্যকর থাকতে পারবে না। 2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ইউরোপীয় মিত্রদের 2035 সালের মধ্যে তাদের জিডিপির 5% সামরিক খাতে ব্যয়ের জন্য চাপ দিয়ে আসছেন, যেখানে স্পেন আপত্তি জানানোয় তিনি বেশ ক্ষুব্ধ হন। এছাড়া গ্রিনল্যান্ড দখল নিয়ে ইউরোপের সাথে তার পুরনো দ্বন্দ্ব তো রয়েছেই। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে ইরানের ওপর এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে ন্যাটো দেশগুলো এই যুদ্ধে অংশ নিতে অনাগ্রহ দেখানোয় ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে,
শান্তি হিসেবে ট্রাম্প প্রশাসন স্পেন ও জার্মানির মতো দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার বা সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছে। ন্যাটো ছাড়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে ইতোমধ্যে আলোচনা করেছেন। ইরান যদি চুক্তি না মানে তাহলে আরও বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি ঠিকভাবে না মানে তাহলে আবার হামলা শুরু হবে। এই হামলা হবে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালী, যা আগে কেউ দেখেনি। শুধু হুমকিই নয়, সামরিক প্রস্তুতির কথাও স্পষ্ট করে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনা সদস্য এবং অতিরিক্ত অস্ত্র গোলাবারুদ ইরানের ভেতরে ও আশেপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না ইরান পুরোপুরি চুক্তি মেনে চলছে ততক্ষণ এই অবস্থান বজায় থাকবে। এর আগে ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। সময়সীমা না মানলে তিনি ইরানের পুরো সভ্যতা ধ্বংসের মতো কঠোর হুমকিও দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদলায়। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 ঘন্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এখন স্থায়ী সমাধানের লক্ষ্যে 2 দেশের কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসার কথা রয়েছে। এরই মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে একটি ইরানি প্রতিনিধি দল আজ 9 এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন। 1988 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় নিউ অর্লিন্সে অনুষ্ঠিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে জর্জ এইচ.ডব্লিউ. বুশ অঙ্গীকার করেছিলেন, আর কোনো নতুন কর নয়। সেই প্রতিশ্রুতি তাকে নির্বাচনে জিততে সহায়তা করলেও পরবর্তীতে কর বৃদ্ধি করায় ভেঙে পড়ে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা। এর নেতিবাচক প্রভাব পড়ে পরবর্তী নির্বাচনে, এমনকি নিজ দলের ভেতরেও সমর্থন হারান তিনি। প্রশ্ন উঠছে, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত কি একইভাবে রিপাবলিকানদের জন্য ঝুঁকি তৈরি করছে? 2024 সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন কোনো যুদ্ধ নয়। এই ঘোষণায় ভোটারদের কাছে তার জনপ্রিয়তা বাড়ে, কিন্তু ক্ষমতায় আসার পর ভিন্ন পথ অনুসরণ করেন তিনি। শুরুতে আন্তর্জাতিক সংঘাত থামাতে সক্রিয় থাকলেও পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে 2025 সালের মাঝামাঝিতে। একের পর এক আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতে দেখা যায় তাকে। ভেনেজুয়েলা ইস্যু, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সর্বশেষ ইরানে বিমান হামলার মাধ্যমে পরিস্থিতি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়। পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে রূপ নেয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো। হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করার হুমকি দেন ট্রাম্প, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করে। ট্রাম্পের এই অবস্থান সবচেয়ে বেশি চাপে ফেলেছে তার নিজস্ব রাজনৈতিক ভিত্তি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা আন্দোলনকে। ঘনিষ্ঠ সমর্থক ও প্রভাবশালী ডানপন্থী ব্যক্তিত্বদের অনেকেই প্রকাশ্যে তার সমালোচনায় মুখর হয়েছেন। টাকার কার্লসন, অ্যালেক্স জোন্স, মাইক সেরনোভিচ, মার্জোরি টেইলর গ্রিন সহ অনেকেই ট্রাম্পের নীতির বিরোধিতা করছেন। মাইক সেরনোভিচ বলেন, এই অবস্থান 2016 সালে নিলে ট্রাম্প কখনোই জিততে পারতেন না, এমনকি নতুন যুদ্ধ নয় প্রতিশ্রুতি দিয়েও 2024 সালে জয়ী হতেন না তিনি। আরও অভিযোগ করেন, ইরানকে সিরিয়ার মতো পরিস্থিতিতে ঠেলে দিতে চাইছেন ট্রাম্প, যেখানে বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্য হচ্ছে। অন্যদিকে কার্লসন বলেন, প্রেসিডেন্টকে না বলতে হবে, বিশেষ করে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে। ট্রাম্পের সাবেক আইনজীবী জেনা এলিস বলেন, প্রেসিডেন্ট নিজেকে অসীম ক্ষমতাশালী মনে করছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ঠিক সেভাবেই শাসন পরিচালনা করছেন যেভাবে তিনি ব্যবসা পরিচালনা করতেন, নিয়মের তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকি প্রশাসনের মধ্যেও ট্রাম্পের সমালোচনা হচ্ছে। খ্রিস্টান কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়ে সাবেক কর্মকর্তা ক্যারি প্রিজিন বোলার বলেন, তা না হলে নিরীহ মানুষের রক্ত আপনাদের হাতেই পড়বে। ফেব্রুয়ারিতে ট্রাম্পের সামরিক কর্মকর্তাদের কার্যক্রমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ট্রাম্পকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন তারা। এর জবাবে আইন প্রণেতাদের বিপ্লবী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান ট্রাম্প। শুধু বিরোধী দল নয়, রিপাবলিকান শিবিরের ভেতরেও প্রশ্ন উঠেছে। সিনেটর রন জনসন বলেন, কোনো দেশের বেসামরিক অবকাঠামো ধ্বংস করা উচিত নয় যুক্তরাষ্ট্রের। সিনেটর জন কার্টিস বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো উচিত নয়, প্রয়োজনে শত্রুতা বন্ধ করতে হবে।
ট্রাম্পের কৌশলকে ভুল ও অচল পথ বলে আখ্যায়িত করেন অর্থনীতিবিদ অরেন কাস। তার মতে এই নীতি যুক্তরাষ্ট্রকে কৌশলগত ও নৈতিক দুই দিক থেকেই বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। যুদ্ধ বন্ধে কংগ্রেসের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট প্রয়োগের চেষ্টা ব্যর্থ হয়েছে। আবার যুদ্ধের আনুষ্ঠানিক অনুমোদন বা অর্থায়ন প্রস্তাবও কংগ্রেসে পাশ হয়নি। অর্থাৎ যুদ্ধ চালানো, অর্থায়ন করা বা বন্ধ করা কোনোটির ক্ষেত্রেই পর্যাপ্ত রাজনৈতিক ঐকমত্য নেই। ইরান যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। জ্বালানির দাম প্রতি গ্যালনে $1 বেশি বেড়েছে, পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মর্নিং কনসাল্ট এর জরিপ অনুযায়ী 50টি অঙ্গরাজ্যের মধ্যে মাত্র 17টিতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা ইতিবাচক অবস্থায় রয়েছে, অথচ বছরের শুরুর দিকে এই সংখ্যা ছিল 22টি অঙ্গরাজ্যে। প্রায় 40 দিন পর 2 সপ্তাহের জন্য ইরান যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও ইতোমধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গভর্নরদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে পিছিয়ে পড়েছে ওয়াশিংটন। নো নিউ ওয়ার থেকে পূর্ণাঙ্গ সংঘাত, এই পরিবর্তন শুধু আন্তর্জাতিক কূটনীতি নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের ঝড় তুলেছে। ট্রাম্পের এমন যুদ্ধবাজ মনোভাবের কারণে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে হাউস ও সিনেট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় আছে রিপাবলিকান পার্টি। জর্জ H.W. বুশের মতোই প্রতিশ্রুতি ভঙ্গের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে ট্রাম্পকেও। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে 1 মাসের বেশি সময় ধরে টালমাটাল বিশ্ব অর্থনীতি। 8 এপ্রিলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ঠিকই, তবে এই অস্থিরতার সুযোগে বিশ্ব অর্থনীতি নিয়ে নিজেদের দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিতে একজোট হয়েছে ইরান ও চীন। এই দুই দেশের লক্ষ্য একটাই, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একাধিপত্যের অবসান। বেজিং ও তেহরানের দীর্ঘদিনের অভিযোগ, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্যকে হাতিয়ার করে ইরান ও চীন সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর অন্যায় রাজনৈতিক চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। জেপি মর্গান চেজের 2023 সালের হিসাব অনুযায়ী বিশ্ববাজারে তেল বাণিজ্যের প্রায় 80%ই হয় ডলারে। এই তথ্য থেকেই বিশ্ব অর্থনীতিতে ডলারের দাপট স্পষ্ট। বিশ্ববাজারে মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 সরবরাহ করা হয় হরমুজ প্রণালী দিয়ে। এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। আর সেই ভৌগোলিক অবস্থানের সুবাদেই ডলারের বিকল্প হিসেবে চীনা মুদ্রা ইউয়ানকে তুলে ধরার হাতিয়ার পেয়ে গেছে তেহরান ও বেজিং। একাধিক সূত্র বলছে, হরমুজ প্রণালীতে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায় শুরু করেছে ইরান। এই টোল নেওয়া হচ্ছে ইউয়ানে। কতগুলো জাহাজ ইউয়ানের টোল মিটিয়েছে তা নিশ্চিত না হলেও লয়েডস লিস্টের রিপোর্ট অনুযায়ী 25 মার্চ পর্যন্ত অন্তত 2টি জাহাজ চীনা মুদ্রায় এই লেনদেন সম্পন্ন করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইউয়ানে লেনদেনের বিষয়টি স্বীকার করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইরানের জিম্বাবুয়ে দূতাবাসও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবার পেট্রো ইউয়ান চালুর সময় এসেছে। যদিও এ বিষয়ে তেহরান বা বেজিং এর পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। 8 এপ্রিল তেহরান জানিয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াত নিশ্চিত করা হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান অর্থনীতিবিদ কেনেথ রোগফ আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রকে চরম অস্বস্তিতে ফেলাই ইরানের লক্ষ্য। এতে ওয়াশিংটনের ক্ষতে নুনের ছিটা পড়বে। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইউয়ানে বাণিজ্যে জোর দিচ্ছে ইরান। ব্রিক্স দেশগুলোর সঙ্গে বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়াতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এগোচ্ছে চীনও। ডলার নির্ভর অর্থব্যবস্থার বৌদলতে আমেরিকা যেসব নিষেধাজ্ঞা চাপিয়েছে, ইউয়ান ব্যবহারের মাধ্যমে তা সহজেই এড়িয়ে যেতে পারবে চীন ও ইরান। পাশাপাশি 2021 সালে স্বাক্ষরিত 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর থেকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যেভাবে বেড়েছে, চীনা মুদ্রায় লেনদেনের ফলে তা আরও সহজ ও সস্তা হয়েছে। ব্রিটেনের কিল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বুলেন্থ গোকায় আল জাজিরাকে বলেন, মার্কিন মুদ্রার আধিপত্য ও পেট্রো ডলারের গুরুত্বের মোকাবেলা করা যে কতটা জরুরি তা স্পষ্ট বুঝতে পারছে ইরান। তার মতে, বেজিং এর মূল লক্ষ্য হল এক বহুমুখী আর্থিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে উদীয়মান শক্তিগুলো মার্কিন ডলারের একাধিপত্যকে রুখে দিতে পারবে। ইরানের তেল রপ্তানির অন্তত 80% গন্তব্য চীনে। ইউয়ানে লেনদেনের কারণে তেলের দামে বিশেষ ছাড়ও পায় বেজিং।
বিনিময়ে চীন থেকেও বিপুল পরিমাণে যন্ত্রাংশ, ইলেকট্রনিক সরঞ্জাম, রাসায়নিক ও শিল্প সামগ্রী আমদানি করে তেহরান। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক যুদ্ধের কারণে দুই দেশের তেল বাণিজ্যে খুব একটা প্রভাব পড়েনি। সংঘাতের প্রথম 2 সপ্তাহে 12 থেকে 13.7 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। বরাবরের মতো এর সিংহভাগই গেছে চীনে। ডলারের গতিতে ভাগ বসানোর উচ্চাকাঙ্ক্ষা চীনের দীর্ঘদিনের। 2024 সালে এক ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা এবং বিশ্বের অন্যতম রিজার্ভ মুদ্রায় পরিণত হবে ইউয়ান। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।